পশ্চিমবঙ্গে এই প্রথম ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসায় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারত সম্পর্কের ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় বিজেপি নেতারা সে দেশের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে বা পুশ ইন করা হবে বলে বক্তব্য দিয়ে আসছিলেন। এমন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভের পর বাংলাদেশের সীমান্তের সতর্কতা বৃদ্ধির পদক্ষেপের কথা উঠছে। বেশিরভাগ কূটনৈতিক বিশ্লেষক বলছেন একটি দেশের পররাষ্ট্র নীতি রাতারাতি পরিবর্তন হয় না। নির্বাচনের রাজনীতি সহসাই একটি রাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে পরিবর্তন করে না। তবে সাম্প্রদায়িক উত্তেজনায় একটি দেশের অভ্যন্তরীণ ঘটনা হলেও তা পার্শ্ববর্তী দেশকে প্রভাবিত করে বলেও শঙ্কা প্রকাশ করছেন তারা। সেক্ষেত্রে বাংলাদেশের সরকারকে সচেতন থাকতে হবে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে যদি বোঝাপড়া থাকে তাহলে ফরেন পলিসির ক্ষেত্রে আমূল কোনো পরিবর্তন আসবে না। তবে দুই দেশই সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিলেও এখনও তা পুরোপুরি স্থিতিশীল পর্যায়ে পৌঁছায়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে আলোচিত ইস্যু তিস্তা পানি বন্টন চুক্তি, যেটি অনেকদিন ধরে ঝুলে আছে। ভারতের নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এই চুক্তিতে রাজি হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকার এতদিন রাজি ছিল না বলে বরাবরই সে রাজ্য সরকারের দোহাই দিয়ে আসছিল কেন্দ্রীয় সরকার। তবে এবারের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ বিজয়ের ফলে এখন রাজ্যেও ক্ষমতায় এসেছে দলটি। ফলে এই ক্ষেত্রে দুই দেশের রাজনীতির একটি ইস্যু তিস্তা পানি বন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গ বিজেপির জয় কতটা প্রভাব ফেলবে সেটি দেখার বিষয়। অনেক বিশ্লেষক বলছেন আগে পশ্চিমবঙ্গে বিজেপি নিয়ন্ত্রিত সরকার ছিল না বলে মমতাকে দায়ী করা বিজেপির পক্ষে সহজ ছিল। কিন্তু মমতা তিস্তা চুক্তির ব্যর্থতার জন্য এককভাবে দায়ী নন। তবে কেউ কেউ মনে করছেন এখন তিস্তা চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। এখন কেন্দ্র এবং প্রদেশে একই দলের সরকার, ফলে সমস্যাটা আগের তুলনায় কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই অগ্রগতি মূলত দুই দেশের সামগ্রিক সম্পর্ক উন্নয়নের উপর নির্ভর করবে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। এর প্রভাব পড়েছিল সীমান্তের নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে। বাংলাদেশে নতুন নির্বাচিত বিএনপি সরকার সীমান্ত নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনা করতে ইতিবাচক বলে বিশ্লেষকেরা মনে করেন। বিশ্লেষকরা বলছেন একটা রাষ্ট্রের ফরেন পলিসি একটা গ্র্যান্ড ডিজাইন। তার ফরেন পলিসির জন্য যদি মনে হয় যে সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে তার সুবিধা হবে, তাহলে সে তাই করবে। সেক্ষেত্রে রাজ্য সরকার তার পক্ষে হলে সেটা সহজ হয়। তবে সাময়িকভাবে উত্তেজনা দেখা গেলেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় যাওয়ার পরে সীমান্তের এপাশে ওপাশে বড় রকমের কোনো ঝামেলা বা উত্তেজনা হবে না বলেই আশাবাদী বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা প্রায় ২,২১৬ কিলোমিটারের কিছু বেশি। বাংলাদেশ ও ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম বর্ডার ভাগকারী দেশ। এর আগে বিভিন্ন সময়ে বিজেপি নিয়ন্ত্রিত একাধিক রাজ্যে মুসলিমদের উপর নিপীড়ন দেখা গেছে। এটার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে দুই দেশ যেহেতু বিশাল সীমান্ত শেয়ার করে, ফলে এক দেশের অভ্যন্তরীণ ইস্যু অনেক সময়ই আরেকটি দেশে পড়ে। এ নিয়ে দুই দেশেরই সতর্ক থাকার প্রয়োজনীয়তা দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণার সময় বিজেপি নেতারা সে দেশের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বা পুশ ইন করা হবে বলে হুমকি দিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তে সতর্কতা বৃদ্ধির পদক্ষেপের কথা এসেছে। এরই মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুশ ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন। তবে সহসাই পুশ ইনের সম্ভাবনা সেভাবে নেই বলেই মনে করছেন অধিকাংশ পর্যবেক্ষক। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যেই থাকুক না কেন অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। সংখ্যালঘু মুসলমানদের অবৈধ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার বিষয়ে বিজেপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশ ফার্স্ট এই ফরেন পলিসি অনুযায়ী বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নেবে। নিউজ ডেস্ক, দুটিয়াল। প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম উন্মোচন করেছে তুরস্ক। ইল দিদিমহান নামের ঐতিহাসিক এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ২৫ গুণ বেশি। এর গায়ে একদিকে আছে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম, অন্যদিকে খোদাই করা হয়েছে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের প্রতীক। তুর্কি ভাষায় ইল দিরিম শব্দের অর্থ বজ্র এবং ইল দিরিমহানের অর্থ বজ্রের শাসক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলে জানিয়েছেন ইল দিরিমহান তুরস্কের প্রথম তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এর অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির বৈশিষ্ট্য, অর্থাৎ শব্দের চেয়ে অনেক গুণ বেশি গতিতে আঘাত হানার সক্ষমতা একে অনন্য করে তুলেছে।
এটি তুরস্কের তৈরি সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইল দিরিমহানের সর্বোচ্চ পাল্লা প্রায় ৬,০০০ কিলোমিটার। এতে ৪টি রকেট ইঞ্জিন রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য মতে ৫,৫০০ কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আইসিবিএম হিসেবে ধরা হয়। তুরস্ক থেকে উৎক্ষেপণ করলে এই ক্ষেপণাস্ত্র ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এর ওয়ারহেডে ৩,০০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনের সক্ষমতা রয়েছে। ইস্তাম্বুল এক্সপো সেন্টারে অনুষ্ঠিত SAHA ২০২৬ প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে ইল দিরিমহান। বিশ্লেষকদের মতে এই আইসিবিএম এর উন্মোচন তুরস্কের জন্য বড় ধরনের কৌশলগত অগ্রগতি। জার্মান মার্শাল ফান্ডের আঞ্চলিক পরিচালক ওসগুর লিহিসার চিকলি বলেন, তুরস্কের সামনে তাৎক্ষণিক এমন কোনো হুমকি নেই যার জন্য আইসিবিএম জরুরি। তবে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইস্তাম্বুল ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি তুরস্কের মহাকাশ কর্মসূচির সঙ্গেও সম্পর্কিত। কারণ মহাকাশে রকেট পাঠানো এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে অনেক মিল রয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি তুরস্ককে সামরিক সক্ষমতা বাড়াতে উৎসাহিত করেছে। ইল দিরিমহান তুরস্কের প্রযুক্তিগত অগ্রগতি ও প্রতিরোধ সক্ষমতার প্রতীক। এটি দেখায় যে আঙ্কারা আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চায়। মূলত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক দীর্ঘদিন ধরে বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি আনছে তারা। তাদের এসব কর্মসূচি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার যোগান দিচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৫ সালে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি $10.05 মিলিয়ন পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীর মালিকও তুরস্ক। দেশটি এখন বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক হিসেবেও পরিচিতি পাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি অনুযায়ী দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও রপ্তানির ওপর বিধিনিষেধ রয়েছে। তুরস্কও এসব চুক্তির কয়েকটিতে স্বাক্ষরকারী দেশ। অনেক বিশেষজ্ঞ বলেন, আন্তর্জাতিক সীমাবদ্ধতা এড়াতে অনেক সময় ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা প্রকাশ করা হয় না। ফলে এটি অমূলক নয় যে তুরস্কের কাছে আরও দীর্ঘ পাল্লার আইসিবিএম থাকতে পারে, বা প্রথম আইসিবিএম খ্যাত ইল দিরিমহানের পাল্লা আরও বেশি হতে পারে। নিউজ ডেস্ক, UTL। কিম জন উনকে কোনো বিদেশি শত্রুপক্ষ হত্যা করলে বা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তার জবাবে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া, এমন বিধান যুক্ত করে নিজেদের সংবিধান সংশোধন করেছে দেশটি। সম্প্রতি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানায়। NIS জানায়, পিয়ং ইয়ংয়ে অনুষ্ঠিত 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনী গ্রহণ করা হয়েছে। নতুন নীতি অনুযায়ী কিম জন উন যদি কোনো কারণে কমান্ড দেওয়ার অবস্থায় না থাকেন বা নিহত হন, তবে দেশটির পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা তাৎক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে উঠবে। পরমাণু নীতি সংক্রান্ত আইনের সংশোধিত 3 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি শত্রুপক্ষের হামলায় রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিপদে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। বর্তমানে কিম পরমাণু বাহিনীর কমান্ড। আগে এটি অনানুষ্ঠানিক নীতি হিসেবে থাকলেও এখন তা দেশটির সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হলো। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ধরন দেখে উত্তর কোরিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা নিহত হন। সিউলের কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভো বলেন, ইরানের ঘটনাটি উত্তর কোরিয়ার জন্য একটি সতর্কবার্তা ছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিখুঁত ডিক্যাপিটেশন অ্যাটাক বা শীর্ষ নেতৃত্ব নির্মূল করার সক্ষমতা দেখে কিম জন উন আতঙ্কিত হয়ে পড়েছেন। কিম বরাবরই নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অত্যন্ত শঙ্কিত বলে পরিচিত। তিনি সবসময় দেহরক্ষীদের সঙ্গে রাখেন, বিমানে ভ্রমণ এড়িয়ে চলেন এবং সাধারণত যাতায়াতের জন্য ভারী সাঁজোয়া ট্রেন ব্যবহার করেন। সব দিক বিবেচনায় তার উদ্বেগ অমূলক নয়, কারণ কোনো সংঘাতের শুরুতেই মূল নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে শত্রুপক্ষ জয়ের পথে অনেকটাই এগিয়ে যায়। তবে ইরানের তুলনায় কিম জন উনকে লক্ষ্য করে হামলা চালানো অনেক বেশি কঠিন বলে মনে করা হয়। উত্তর কোরিয়ার সীমান্ত প্রায় নিচ্ছিদ্র এবং সেখানে বিদেশি গোয়েন্দা তৎপরতা চালানো প্রায় অসম্ভব।
ইরানের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেতাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হলেও পিয়ংইয়ংয়ের সীমিত প্রযুক্তি এবং কঠোর নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থার কারণে তেমন কৌশল কার্যকর হওয়া কঠিন। তবুও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কিমের অবস্থান শনাক্ত হওয়ার ভয় আছে পিয়ংইয়ংয়ের। অধ্যাপক আন্দ্রেই ল্যাংভের মতে দক্ষিণ কোরিয়ার দিক থেকে কিমের উপর হামলার সম্ভাবনা সেভাবে নেই। আর যুক্তরাষ্ট্রের দিক থেকে এমন হামলা হলে স্বাভাবিকভাবেই তারা পাল্টা পারমাণবিক হামলার শিকার হবে। তবে এরপরও দক্ষিণ কোরিয়াকে প্রতিনিয়ত চাপে রাখার নীতি অনুসরণ করে চলেছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে নতুন ধরনের দূরপাল্লার কামান মোতায়েনের পরিকল্পনা করছে তারা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায় কিম জন উন সম্প্রতি একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন, যেখানে 155 মিলিমিটারের নতুন সেলফ প্রোপেলড গান হাউইটজার তৈরি হচ্ছে। 37 মাইল পাল্লার এই কামানগুলো সরাসরি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। নিউজ ডেস্ক দুটিয়া। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ায় ঘনিয়ে আসছে চরম অস্থিরতা, প্রাণনাশের আশঙ্কা এবং অভ্যন্তরীণ অভ্যুত্থানের ভয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন লোকচক্ষুর আড়ালে মাটির নিচের গোপন বাংকারে সময় কাটাচ্ছেন। এমনই বিস্ফোরক দাবি জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড মহামারীর সময় থেকে পুতিন নিজেকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় ড্রোনের হামলা এবং রাশিয়ার ভেতরে সিনিয়র সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। বর্তমানে তিনি মস্কোর বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের মাটির নিচের সুরক্ষিত বাংকারে মাসের পর মাস অবস্থান করছে। জানা গেছে, পুতিনের কাছাকাছি কাজ করা রাঁধুনি, আলোকচিত্রী এবং দেহরক্ষীদের মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। এদিকে পুতিন যে স্বাভাবিক আছেন তা বোঝাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো প্রায় তার আগে থেকে রেকর্ড করা ভিডিও প্রচার করছে। সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে প্রায় মস্কোর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুতিনের এই দীর্ঘ আইসোলেশন এবং জনবিচ্ছিন্নতা নিয়ে রাশিয়ার ভেতরেও জনমনে অসন্তোষ দানা বাঁধছে। সম্প্রতি ভিক্টোরিয়া বোনিয়া নামক এক জনপ্রিয় রুশ ব্লগারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে 1.5 মিলিয়নের বেশি লাইক পেয়েছে, যেখানে তিনি সরাসরি বলেন যে মানুষ এখন প্রেসিডেন্টকে ভয় পাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, শুধুমাত্র পুতিনই নন, রাশিয়ার শীর্ষ 10 জেনারেলের নিরাপত্তার দায়িত্ব এখন গোয়েন্দা সংস্থা FSOর হাতে। গত বছরের শেষের দিকে বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা ইউক্রেন সংশ্লিষ্ট হামলায় প্রাণ হারানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুতিন এখন কেবল গোয়েন্দা সংস্থাগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। জনগণের প্রত্যাশার সাথে প্রেসিডেন্টের এই ক্রমবর্ধমান দূরত্ব রাশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে চলছে বিশ্বজুড়ে আলোচনা। অন্যদিকে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ভ্লাদিমির পুতিন দেশকে এমন এক কানাগুলিতে নিয়ে গেছেন যেখান থেকে বের হওয়ার উপায় কারো জানা নেই। এমন উপলব্ধি ছড়িয়ে পড়েছে রাশিয়ায়। গত 2.5 দশকের মধ্যে এই প্রথম দেশটিতে অভিজাত শ্রেণী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পুতিন পরবর্তী এক ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেছেন। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তবে কি রাশিয়ার নিয়ন্ত্রণ হারাচ্ছেন পুতিন? ইকোনমিস্ট জানিয়েছে, রাশিয়ার জ্যেষ্ঠ আমলা, আঞ্চলিক গভর্নর এবং ব্যবসায়ীদের কথাবার্তার ধরনে একটি সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যেখানে সরকারি সিদ্ধান্তকে আমরা বা আমাদের বলে সম্বোধন করা হতো, এখন সেখানে ব্যবহৃত হচ্ছে তিনি বা তার শব্দগুলো। ইউক্রেন যুদ্ধ এখন আর সবার সমন্বিত কোনো প্রকল্প নয়, বরং এটি কেবলই পুতিনের ব্যক্তিগত এজেন্ডা হিসেবে গণ্য হচ্ছে। এমনকি ক্রেমলিনের অন্দরমহলে পুতিনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তকে অদ্ভুত হিসেবেও বর্ণনা করা হচ্ছে। এই পরিবর্তনকে সরাসরি বিদ্রোহ বলা না গেলেও এটি ক্ষমতার ভেতরে মানসিক দূরত্ব তৈরির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধকে শুরুতে একটি বিশেষ সামরিক অভিযান হিসেবে চিত্রিত করা হয়েছিল, যা রাশিয়ার সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু যুদ্ধের দীর্ঘসূত্রতা সেই মডেল ভেঙে চুরমার করে দিয়েছে। আকাশচুম্বী মূল্যস্ফীতি, বর্ধিত কর, জরাজীর্ণ অবকাঠামো এবং কঠোর সেন্সরশিপ এখন রুশদের নিত্যসঙ্গী। সব মিলিয়ে রাশিয়ার ভেতরে চাপা ক্ষোভ দিন দিন বাড়ছে। নিউজ ডেস্ক দুটিয়াল। ইরানের
বাহিনীর বিরুদ্ধে ইরাকের ভেতরে ইসরায়েল গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের একদম কাছাকাছি অবস্থান করে সামরিক তৎপরতা চালানোর জন্য যুদ্ধ শুরুর ঠিক আগে আগে ইরাকের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে ওই ঘাঁটি তৈরি করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত থাকলেও ইরাক সরকার কিছুই জানত না। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শত্রু ভূখণ্ডে কমান্ডো অভিযান চালাতে ইসরায়েলের প্রশিক্ষিত বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল ওই গোপন ঘাঁটিতে। মোতায়েন ছিল অনুসন্ধান ও উদ্ধারকারী কয়েকটি দলও, যাতে ইরানের আকাশসীমায় কোনো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হলে দ্রুত পাইলটদের উদ্ধার করা যায়। একই সঙ্গে ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর একটি লজিস্টিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অত্যন্ত সুকৌশলে নির্মিত ওই ঘাঁটিটি দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে ছিল। তবে মার্চ মাসের শুরুর দিকে ঘাঁটিটির গোপনীয়তা হুমকির মুখে পড়ে। স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টার সহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেন। তিনি দেখতে পান নিচু দিয়ে হেলিকপ্টার উঠছে এবং নির্জন এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছে। মেষপালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগী হয়। ইরাকি সেনারা উচ্চ ক্ষমতা সম্পন্ন ও বহুমুখী অভিযানে ব্যবহারযোগ্য সামরিক যান হামভি নিয়ে ভোরের দিকে রওনা দেয় ওই এলাকার দিকে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পথিমধ্যে ইরাকি সেনাদের লক্ষ্য করে প্রচণ্ড গুলিবর্ষণ ও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মূলত এই হামলার মাধ্যমে ইরাকি বাহিনীকে দূরে সরিয়ে রাখা হয়, যাতে তারা মূল ঘাঁটির হদিস না পায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ওই বিমান হামলায় এক ইরাকি সেনা নিহত এবং 2 জন আহত হন। প্রথম দলটি আক্রান্ত হওয়ার পর ইরাকি বাহিনী নিজেদের কাউন্টার টেররিজম সার্ভিসের আরও 2টি ইউনিট ওই অঞ্চলে পাঠায়। এসব ইউনিট জঙ্গি গোষ্ঠী IS এর বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারা এমন কিছু প্রমাণ নিয়ে ফিরে আসে যা ওই এলাকায় সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয়। সে সময় ইরাকি বাহিনীর উপর হামলার ওই ঘটনা নিয়ে ইরাক ও আরব গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়। হামলায় কারা অংশ নিয়েছিল তাদের পরিচয় নিয়ে তৈরি হয় নানা জল্পনা। মার্চ মাসের শেষের দিকে ওই ঘটনার জন্য ইরাক জাতিসংঘে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেখানে ইরাকি সেনাদের উপর বিদেশি বাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করা হয়। ইরাক প্রাথমিকভাবে ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তবে ওয়াল স্ট্রিট জার্নালের সংশ্লিষ্ট মার্কিন সূত্র নিশ্চিত করেছে, ওই সুনির্দিষ্ট হামলায় মার্কিন বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না, বরং ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায়। বিশ্লেষকদের মতে, ইরানের মতো প্রায় 1000 মাইল দূরের একটি শত্রু দেশের বিরুদ্ধে আকাশপথে লড়াই করা সহজ কথা নয়। ইসরায়েল এটি কীভাবে সম্ভব করেছিল তা বুঝতে হলে তাদের ওই গোপন ঘাঁটির বিস্তারিত জানা প্রয়োজন। এই ঘাঁটিটি তৈরি করতে এবং একে শত্রুর হাত থেকে বাঁচাতে ইসরায়েল অনেক বড় বড় ঝুঁকি নিয়েছিল। এই ঘাঁটি ইসরায়েলকে ইরানের ঘাড়ের কাছে পৌঁছাতে সহায়তা করেছিল। মার্চের শুরুতে ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান তোমের বার তার বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে বার বলেন, সম্প্রতি বিমান বাহিনীর বিশেষ ইউনিটের যোদ্ধারা এমন কিছু বিশেষ মিশন পরিচালনা করছেন যা কল্পনাকেও হার মানাতে পারে। জনবসতিহীন ও বিশাল মরু অঞ্চল হওয়ায় পশ্চিম ইরাক গোপন সামরিক তৎপরতার জন্য উপযোগী এলাকা। অতীতে 1991 ও 2003 সালে সাদ্দাম হোসেন বিরোধী অভিযানের সময়ও যুক্তরাষ্ট্র একই অঞ্চল ব্যবহার করেছিল। তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরাকের সার্বভৌম অঞ্চল ব্যবহার করে ইসরায়েলের এই ধরনের গোপন তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, দুতিয়াল। কানাডার পশ্চিমাঞ্চলের ধনী ও তেল সমৃদ্ধ প্রদেশ আলবার্টাকে ঘিরে আবারও তীব্র হয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদের বিতর্ক। বহু বছর ধরে চাপা থাকা স্বাধীনতার দাবি এবার নতুন গতি পেয়েছে গণভোট আয়োজনের উদ্যোগকে কেন্দ্র করে। স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলো দাবি করেছে তারা আলবার্টাকে কানাডা থেকে আলাদা করার প্রশ্নে গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় স্বাক্ষরের চেয়ে অনেক বেশি সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে। আন্দোলনের নেতারা বলছেন, তারা প্রায় 3 লাখ মানুষের স্বাক্ষর নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে গণভোটের আবেদন বিবেচনায় নিতে প্রয়োজন ছিল মাত্র 1,78,000 স্বাক্ষর। স্বাধীনতাপন্থী নেতা মিচ সিলভেস্ট্রে এই ঘটনাকে ঐতিহাসিক মোড় বলে অভিহিত করেছেন। তার মতে, আলবার্টার জনগণ দীর্ঘদিন ধরে নিজেদের বঞ্চিত মনে করছে এবং এই উদ্যোগ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তিনি বলেন, আন্দোলন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পিছু হটার সুযোগ খুব কম। অন্যদিকে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, ব্যক্তিগতভাবে তিনি কানাডা ভেঙে আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে নন। তবে জনগণের পক্ষ থেকে প্রয়োজনীয় সমর্থন পাওয়া গেলে গণভোট আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে। আইনি জটিলতা ডিঙিয়ে যেতে পারলে আগামী অক্টোবর মাসে যেসব ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে স্বাধীনতার প্রশ্নটিও যুক্ত হতে পারে। তবে পুরো প্রক্রিয়া এখনো অনিশ্চয়তায় ঘেরা। কয়েকটি আদিবাসী গোষ্ঠী আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে, আলবার্টা আলাদা হয়ে গেলে তাদের ঐতিহাসিক অধিকার ও চুক্তিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আদালত আদিবাসী সম্প্রদায়ের পক্ষে রায় দেয়, তাহলে পুরো উদ্যোগই থমকে যেতে পারে। এছাড়া ভোটারদের মধ্যে এই গণভোট আদৌ পর্যাপ্ত
সমর্থন পাবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে মাত্র ৩০% বাসিন্দা আলবার্টার স্বাধীনতাকে সমর্থন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আলবার্টার মানুষের একাংশ বহুদিন ধরেই মনে করে যে তারা কানাডার মূলধারার রাজনীতিতে যথাযথ গুরুত্ব পায় না। প্রায় ৫০ লাখ মানুষের আলবার্টা কানাডার জ্বালানি যোগান দেয়া অন্যতম প্রধান প্রদেশ। এখানকার বিশাল তেল ও গ্যাস শিল্প কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্থানীয়দের অভিযোগ, অটোয়ার নীতি নির্ধারকেরা তাদের বাস্তবতা বোঝেন না। পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার নামে জ্বালানি শিল্প ঘিরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিধিনিষেধকে আলবার্টার অনেকে নিজেদের অর্থনীতির ওপর সরাসরি আঘাত হিসেবেও দেখেন। তাদের অভিযোগ, জীবাশ্ম জ্বালানি শিল্পকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে যা প্রদেশটির কর্মসংস্থান ও আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাধীনতাপন্থীদের দাবি, রাজনৈতিকভাবেও তারা কানাডার নাকি অংশের সঙ্গে তাল মেলাতে পারছে না। আলবার্টার মানুষ সাধারণত রক্ষণশীল। ফেডারেল পর্যায়ে লিবারেল সরকারের আধিপত্য তাদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। তবে এই আন্দোলনের বিপক্ষ অবস্থান অনেক শক্তিশালী। আলবার্টার সাবেক উপ-প্রিমিয়ার থমাস লুকাজুক কঠোর ভাষায় বলেছেন, অধিকাংশ আলবার্টাবাসী কিংবা কানাডিয়ান এই বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না। তার মতে এটি জাতীয় ঐক্যের বিরুদ্ধে এক ধরনের দেশদ্রোহিতা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা সময় বলেছেন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা উচিত। বেশিরভাগ কানাডিয়ান এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ট্রাম্প প্রশাসনের এই ধরনের অবস্থানকে নিজেদের রাজনৈতিক আলোচনায় ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ হচ্ছে। কানাডার অভ্যন্তরীণ টানাপোড়েন যে শুধু আলবার্টাকে ঘিরে সীমাবদ্ধ তা নয়। ফরাসি ভাষী প্রদেশ কুইবেকেও দীর্ঘদিন ধরে স্বাধীনতা কেন্দ্রিক রাজনীতি সক্রিয় রয়েছে। কুইবেকের জাতীয়তাবাদীরা মনে করেন তাদের ভাষা, সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয় রক্ষার জন্য কানাডা থেকে আলাদা হওয়া প্রয়োজন। তবে অতীতের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নিউজ ডেস্ক,